দেশের ১২ জেলায় ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ওইসব এলাকায়। সারা দেশে বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে অস্থায়ী বন্যা দেখা দিয়েছে। বৈশ্বিক আবহাওয়ার সবশেষ পূর্বাভাস অনুযায়ী দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত ১৪ জুলাই পর্যন্ত থাকতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে নতুন একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণ পূর্বাঞ্চলে আরও বেশি জলীয় বাষ্প প্রবেশ করতে পারে এবং ১৩ জুলাই বিভিন্ন অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢলের প্রভাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা ও পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া কয়েকটি জেলার বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চল। এই কারণে চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এদিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে। এছাড়া বান্দরবানে আগামী ১৫ জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়। অন্যদিকে সাঙ্গু ও ঢলু নদীর পানি বেড়ে চট্টগ্রামের সাতকানিয়ার অন্তত ১৭টি ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানি প্রবেশ করেছে সাতকানিয়া আদালত ও উপজেলা পরিষদ চত্বরে। এদিকে বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে ২ শিশুর মৃত্যু হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে নৌকাডুবিতে এক কিশোরীর মৃত্যু হয়েছে। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার সড়ক ও মহাসড়কের উপর পানি ওঠায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। অনেক এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ। চকরিয়া তো ব্যাগ জায়গা ডুবি গিয়ে মাঝে মাঝে এন অবস্থা গাড়ি ঘুরে চলে না পারে। ধরে তরারি কিনে নেয়, মাছ কিনে নেয়, মানুষে সুন্দর করে হাঁড়ি নেওয়ার মানুষে তাহলে ইনল্লা বলে আরো বেশি দুর্ভোগ করে গিয়ে আজকে সারাদিন খাই নাই আমরা। কি করছি বুঝিনি, রাত্রে পানি উঠে গেছে, চুলের মধ্যে আগুন ধরাতে পারিনি। এগুলো নিয়ে ভবনের মধ্যে কোন রকমের খাইয়ে বাদ করবো আমাদের। পানি উঠে তো বাতা খাই না, বাইরে রাঁধি না, বাড়ি চোলা তোলা ভিজে দিয়ে গরু চল খার খারাই দিই, ধান টান দিদার গই পানি বেশি, বাড়ের বেশি। এদিকে সাজেকে আটকে পড়া মোট ৪২১ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় বাঘাইহাট হয়ে খাগড়াছড়িতে নেওয়া হয় তাদের। শুক্রবার সকালে পর্যটকদের বহনকারী ছোট বড় মোট ১০১টি যানবাহন সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করে। টানা বৃষ্টির কারণে সড়কে পানি উঠে যাওয়ায় সাজেকে আটকে পড়েছিলেন তারা। অন্যদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র ভোগান্তি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। চকরিয়ার বেশিরভাগ সড়ক ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। কথা বলবো তার সাথে। হারুন, সবশেষ কি পরিস্থিতি দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের বিস্তারিত জানান। আসিফ, আপনি জানেন যে আজকে ৭ দিন ধরে টানা বর্ষণ হচ্ছে কক্সবাজার এলাকায় এবং এখানে টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলের কারণে চকরিয়া, পেকুয়া উপজেলায় জলবদ্ধতা তৈরি হয়েছে, যে জলবদ্ধতা এখন বন্যায় রূপ নিয়েছে এবং এই বন্যার কারণে প্রায় ৫ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে। এই পানিবন্দী অবস্থায় গতকাল আমরা যেটা জানতে পেরেছি, সেখানকার লোকজন ঘরে বন্দী হয়ে আছে এবং হাঁটু পরিমাণ পানি, কারো ঘরে কোমর পরিমাণ পানিতে সয়লাভ হয়ে গেছে। এই অবস্থায় কক্সবাজারের প্রায় এই মুহূর্তে ৫ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে থাকার কারণে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে, জনজীবনের দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে এবং সেখানকার মানুষ এমনকি রান্না
করে যে ভাত খাবে বা খাবার খাবে সে পরিস্থিতি এখনো নাই। এমন প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও কি যে সব ত্রাণ বা শুকনো খাবার দাবার সেগুলো অত্যন্ত অপ্রতুল এবং সে পর্যাপ্ত নয় বলে সেখানকার ভুক্তভোগীরা জানিয়েছে। এবং সেখানকার যে রাস্তাঘাট যেসব ছিল কাঁচা রাস্তা সেগুলো ভেঙে গেছে এবং বেড়িবাঁধ ছিল ভেঙে গেছে। কাঁচা রাস্তাগুলোর পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষের এখন একমাত্র সম্বল নৌকা নিয়ে চলাচল করা, নৌকা নিয়ে যোগাযোগ যতটুকু সম্ভব গ্রামীণ মানুষের সেটা করে যাচ্ছে। কিন্তু আমরা প্রশাসনের জেলা প্রশাসক আব্দুল মান্নানের সাথে কথা বলছিলাম। তিনি যেটা জানিয়েছে কক্সবাজারের 760টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে এবং 22টি সাইক্লোন সেন্টারে মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে এবং সেখানে ত্রাণ পাঠানো হয়েছে, শুকনো খাবার পাঠানো হয়েছে এবং 30 লক্ষ টাকা তাদের জন্য রাখা হয়েছে এবং 750 মেট্রিক টন চাল তাদের বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর তিনি যেটা জানিয়েছেন গত 7 দিনে প্রায় 700 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটা গত বছরের 1 মাসের বৃষ্টিপাতের সমান বলে তিনি সেটা জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে তাদের যে যারা দুর্গত এলাকা আছে তাদের কাছে ত্রাণ পৌঁছানো হচ্ছে, তাদেরকে উদ্ধারের জন্য কাজ করছে প্রশাসন এবং সেখানকার উপজেলা প্রশাসন কাজ করছে এবং তাদের যে রেড ক্রস কর্মীরা কাজ করছে বলে জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছে। আসিফ। জি, হারুন রশিদ, আপনাকে ধন্যবাদ। এবারে জানবো বান্দরবানের পরিস্থিতি। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কমুই অং মারমা। কমুই, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? ভোগান্তি কি কিছুটা কমেছে? আর প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন আমাদের জানান। আসিফ, আপনি যেমনটি বলেছেন যে টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে বেশ কয়েকদিন ধরে। গতকাল থেমে থেমে বৃষ্টি থাকলেও, বৃষ্টি কমে গেলেও গতকাল রাতভর যে ভারী বর্ষণের ফলে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। এর ফলে যে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া পাহাড় ধসের ফলে বান্দরবান জেলা সদরের সাথে রুমা এবং থানচি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এর পাশাপাশি নিম্নাঞ্চল যে সড়ক তলিয়ে যাওয়ায় যে বান্দরবানের সাথে চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ সেটিও বন্ধ রয়েছে। এবং জেলা সদরে এই বন্যা দুর্গতদের জন্য 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 10,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈরী আবহাওয়ার কারণে ঝুঁকি থাকায় যে বান্দরবানের যেসব পর্যটন কেন্দ্র রয়েছে পর্যটন কেন্দ্রগুলোকে যদিও 10 তারিখের মধ্যে খোলার কথা থাকলেও সঙ্গত কারণে যে আবারও 15 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সময়। আসিফ, এই ছিল বন্যা নিয়ে বান্দরবান থেকে সর্বশেষ পরিস্থিতি। জি, কমুই অং মারমা, আপনাকে ধন্যবাদ। সারা দেশে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায় সারা দিন প্রধানমন্ত্রী বন্যা কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এই সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি। উদ্ধার কার্যক্রম, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব কথা জানান। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাজধানীর আবহাওয়া অফিসে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। সংস্থাটি বলছে আগামী 2-3 দিন রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় 106 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমবাগানে। ধাপে ধাপে বৃষ্টি কমে যাচ্ছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকাসহ দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সমুদ্র বন্দরগুলোর জন্য আজও 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢালের প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া কয়েকটি জেলার বিদ্যমান বন্যা পরিস্থিতি উন্নতির হতে পারে।
পাহাড়ি এলাকার যে সতর্কতা ছিল, আমরা হেভি রেইনফল হয়তো আজকে রাখবো, তবে ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। যে বৃষ্টিটা আছে এই বৃষ্টিটা হয়তো আগামী 1-2 দিনের ভিতরে অনেকটা কমে যাবে। রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি ওই দিক হবে এবং ওই জায়গায় কিছুটা বৃষ্টি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তবে যে জিনিসটা এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে সবচেয়ে আমার নদীতে পানি বাড়ে, বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা এইসব জায়গাতে যে বৃষ্টিটা হওয়ার কথা, কিন্তু ওই সব জায়গাতে ওই রকম অতি ভারী বর্ষণ নেই। যে বৃষ্টিটা হবে এটা বিশেষ করে আমাদের অভ্যন্তরের এলাকায়, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এইসব জায়গাতে। পাহাড়ি ঢলে পানিতে ডুবে ও পাহাড় ধসে গত 7 দিনে শুধু কক্সবাজারে 26 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া মৌলভীবাজার ও চট্টগ্রামেও প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল। চট্টগ্রাম অঞ্চলের সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। গত 5 দিন ধরে পানিবন্দী রয়েছে চট্টগ্রামের অন্তত 5 লাখ মানুষ। হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি সমতলে হ্রাস পেয়েছে। এদিকে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগের অনেক জেলায় দেখা দিয়েছে বন্যা। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বিপদসীমা ছাড়িয়েছে সিলেট বিভাগের 6 নদীর পানি। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে প্রবল বেগে মনু নদীর বাঁধ ভেঙে কোমলগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু গ্রাম প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। চকরিয়ার বেশিরভাগ সড়ক ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। কথা বলবো তার সাথে। হারুন, সবশেষ কি পরিস্থিতি দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের বিস্তারিত জানান। আসিফ, আপনি জানেন যে গত 6 দিনের টানা বর্ষণে কক্সবাজারের পেকুয়া, চকরিয়া এবং রামু এলাকা প্লাবিত হয়েছে। তন্মধ্যে চকরিয়া প্রায় 11টি ইউনিয়নে পানির তলে তলিয়ে গেছে। সেখানে বলতে গেলে আজকে আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কক্সবাজারের সদরের জিলংজা, চাঁদেরপাড়া এখানেও হাঁটু পরিমাণ পানি ছিল। আজকে সকাল থেকে এখানে বাঁকখালী নদীর পানি ভাটার সময় এটা নেমে যাচ্ছে, আস্তে আস্তে নামতে শুরু করেছে। ঠিক কিন্তু এখানকার চিত্র আর চকরিয়ার চিত্র অত্যন্ত ভিন্ন এবং সেখানকার মাতামুহুরী নদীর পানি ডলের পানিতে এখনো উপকূলের যেসব এলাকা আছে সেখানেও প্লাবিত হয়েছে। বিশেষ করে কক্সবাজারের এই যে চকরিয়া, পেকুয়ার প্রায় 6টি ইউনিয়ন তলিয়ে গেছে। সেখানে এখনো অবস্থা অত্যন্ত খারাপ। সেখানে এখন নিম্নাঞ্চল পানি জমে আছে। পানি জমার জলবদ্ধতার কারণে সেখানে যান চলাচল না হলে কিন্তু নৌকা করে মানুষ চলাচল করছে এবং সরকারের পক্ষ থেকে কিছুটা ত্রাণ দেওয়া হলে সেটা অপ্রতুল এবং পর্যাপ্ত নয় বলে সেখানকার দুর্গতরা জানিয়েছে। সেখানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবং প্রশাসনে যেতে পারতেছে না, প্রশাসন লোকজন সেখানে দুর্গত এলাকায় যেতে পারতেছে না। তবে এটার কারণে এ ধরনের প্লাবনের কারণে সেখানকার যে ফসলি মাঠ এবং মানুষের খাত খামার সবকিছু ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এবং যেসব গবাদি পশু তাদের আশ্রয়হীন হয়ে পড়েছে। সেখানকার মানুষকে প্রায় 22টি সাইক্লোন সেন্টারে আশ্রয় শিবিরে সেখানকার মানুষ আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে 60টি সাইক্লোন সেন্টার খুলে দেওয়া হলেও 22টি সেন্টারে তারা আশ্রয় নিয়েছে এবং সেখানে কিছু শুকনো খাবার পাঠানো হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে। এদিকে জেলা প্রশাসক আব্দুল মান্নান তিনি জানিয়েছে 750 মেট্রিক টন চাল এবং 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং সকালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেছেন। তিনি যেটা বলেছেন, সরকারের নির্দেশনায় তিনি ইতিমধ্যে প্রশাসনের দুর্গত এলাকায় ত্রাণ পাঠানো হয়েছে এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে কাজ করছে বলে জেলা প্রশাসক তিনি জানিয়েছে এবং যারা একসাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করবে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং সবাইকে দুর্গত এলাকায় সবাইকে সহায়তা করার জন্য প্রশাসন কাজ করতে তিনি আশ্বস্ত করেছেন। আসিফ, কক্সবাজার থেকে ছিলেন হারুনুর রশিদ। এবারে জানবো বান্দরবানের পরিস্থিতি। সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী কমুই অং মার্মা। কমুই, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? ভোগান্তি কি কিছুটা কমতে শুরু করেছে? আমাদের বিস্তারিত জানান।
আসিফ, টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এখনো ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে যে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে জেলা শহর সহ 7টি উপজেলায় যে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হলো, এটি পর্যাপ্ত নয় বলছে এখানকার পানিবন্দী মানুষেরা। পানিবন্দী মানুষদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে যে আশ্রিতদের জন্য রান্না করা খাবার, প্রয়োজনীয় ওষুধপত্র এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে সড়ক তলিয়ে গিয়ে বান্দরবানের সাথে চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, ফলে যান চলাচল করছে না। এর পাশাপাশি বান্দরবানের জেলা সদরের সাথে যে রুমা এবং থানচির যে বেশ কিছু এলাকায় সড়কের উপর মাটি ধসে পড়ার ফলে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সে জেলা সদরের সাথে যে উপজেলা সদরগুলোতেও গাড়ি চলাচল করছে না, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া জেলা প্রশাসনের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানিয়েছেন যে বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে। এর ফলে তারা যে দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রস্তুত রয়েছে। আসিফ, এই ছিল ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বান্দরবানের সর্বশেষ পরিস্থিতি। আসিফ ছিলেন কমুইয়ং মারমা। নওগাঁয় বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে নদী তীরবর্তী অঞ্চলগুলো তলিয়ে গেছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। পানি বৃদ্ধির প্রভাব কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। গত কয়েকদিনের নতুন করে ভারী বর্ষণের কারণে নওগাঁর যে প্রধান নদীগুলো রয়েছে, সেই প্রধান নদীগুলোর পানি নতুন করে দ্বিতীয় দফায় বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এই দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ার কারণে ইতিমধ্যে নওগাঁর যে তীরবর্তী নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেই সব নিম্ন অঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে নিম্ন অঞ্চলে যেসব ফসলগুলো রয়েছে, সেই সব ফসলগুলো ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। তো এটি হচ্ছে দ্বিতীয় দফায় কিন্তু নওগাঁর পানি বৃদ্ধি পাচ্ছে। এবং আজকে গত 24 ঘন্টায় নওগাঁতে 100 মিলিমিটারের বৃষ্টিপাত হয়েছে। এই বিষয়টা নিশ্চিত করেছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া কিন্তু নওগাঁর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন গত 24 ঘন্টায় নওগাঁর যে আত্রাই নদীর জুতবাজার পয়েন্ট রয়েছে, সেই জুতবাজার পয়েন্টে 21 সেন্টিমিটার, আত্রাই রেলওয়ে স্টেশনের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে 24 সেন্টিমিটার এবং ছোট যমুনা নদীর যে লিটন ব্রিজ রয়েছে, সেই লিটন ব্রিজে 15 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া আত্রাই নদীর মহাদেবপুর পয়েন্ট যেটা রয়েছে, সেখানে 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এবং গতকালকে মধ্যরাত থেকে আজকে সকাল 11টা সাড়ে 11টা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এখন বর্তমানে বৃষ্টিপাত নেই এবং এই বৃষ্টিপাত হওয়ার কারণে পানিগুলো নেমে যাচ্ছে এবং নেমে যাওয়ার কারণে নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেসব ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আমার সঙ্গে কথা হচ্ছে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত নওগাঁতে যেহেতু বন্যার কোনো আশঙ্কা নেই এবং নওগাঁতে যেহেতু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, সেই কারণে নওগাঁর যে প্রধান নদী ছোট যমুনা এবং আত্রাই নদী রয়েছে, সেই দুটি প্রধান নদীর যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো রয়েছে এবং বাঁধ রয়েছে, সেই সব বেড়িবাঁধ এবং বাঁধগুলো সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেখানে কোথাও সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে, যার কারণে এখনও কিন্তু আপনার নওগাঁতে নতুন করে বেড়িবাঁধ ভেঙে বন্যার আশঙ্কা এখন পর্যন্ত নেই। এবং যদিও কোনো দুর্ঘটনা ঘটে, সে কারণে জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে এবং বন্যা মোকাবেলার জন্য সকল প্রকারের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এমনটি জানিয়েছে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আর 2-1 দিন এই ধরনের থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে বিশেষ করে নওগাঁর যে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর যে মানুষগুলো রয়েছে, তারা চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই বৃষ্টি উপেক্ষা করে বাইরে যেতে পারছে না। বিশেষ করে দিনমজুর কাজ যারা করে, অটো চালক, ভ্যান চালক, তারা যাত্রী পাচ্ছে না, যার কারণে তারা অনেকটা কষ্টের মধ্যে দিনাতিপাত করছে, এমনটি জানিয়েছে। তো নওগাঁ থেকে এই ছিল বন্যার নদ-নদীর পানি বৃদ্ধি নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে ছিলেন আব্দুর রৌফ। আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। গাজীপুরের কালিয়াকৈরের 2য় শ্রেণীর শিক্ষার্থী সামিনা নূর তাজ ইংরেজি ভাষার আন্তর্জাতিক প্রতিযোগিতায় হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে এশিয়া আঞ্চলিক পর্বে
প্রথম স্থান অর্জন করেছে। এই কৃতিত্বের মাধ্যমে সে যোগ্যতা অর্জন করেছে ইতালিতে হতে যাওয়া বিশ্ব পর্বে অংশ নেয়ার। My feeling is very good after winning the worldwide championship, and I'm so happy that I won and I couldn't even believe it. মাত্র দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মুখে এমন অনর্গল ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা অবাক করে অনেককেই। তার সেই দক্ষতাই এনে দিয়েছে দেশের জন্য অনন্য এক অর্জন। গাজীপুরের কালিয়াকৈরের আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সামিনা গত ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া মহাদেশীয় অঞ্চলের ইংরেজি অলিম্পিয়াড প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে। ভবিষ্যতে নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে চায় সামিনা। When I get older, I really want to travel and experience how humanity is, and I want to communicate with people from all over the world. শিক্ষা জীবনের শুরু থেকেই ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগী এই খুদে জিনিয়াস। তার এই পথ চলায় মা বাবা ও শিক্ষকদের অবদান কম নয়। আমাদের এশিয়া মহাদেশেও প্রথম হয়েছে, ও এশিয়ার পক্ষ থেকে ইতালিতে এসে আমাদের এশিয়া মহাদেশের পক্ষ হয়ে লড়বে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিজয়ী হবে, এটা আমাদের প্রত্যাশা। মেয়েকে নিয়ে আমার কথা হলো যে ওকে আমি যতটুকু সাপোর্ট দেয়া সব দিক দিয়ে আমি দিব, তারপরে ওর ইচ্ছা, ও যেদিকে যেতে চায় আমি ওকে ওই দিকেই মুখ করাবো। গত ৭ জুলাই সামিনা নূর তাজকে সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ। ও যতদিন লেখাপড়া করবে আমার এখানে, এটা তো আমি ওর ফি অফ কস্ট, আর ও যতদিন লেখাপড়া করে বাংলাদেশে লেখাপড়া করতে গেলে ওর পিছনে যত বাইক দরকার আফাজউদ্দিন পরিবার করবে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে ব্যাকরণের পাশাপাশি পাঠ অনুধাবন, ভাষার সঠিক ব্যবহার এবং যোগাযোগ দক্ষতা মূল্যায়ন করা হয়। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার জাতীয় ও আঞ্চলিক পর্বের সফলরাই বিশ্ব পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পান। সেই ধারাবাহিকতায় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইতালিতে হতে যাওয়া বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সামিনা নূর তাজ। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। উন্নতি হতে শুরু করেছে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি, কমতে শুরু করেছে নদ নদীর পানি। তবে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় কয়েক হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে। হবিগঞ্জ জেলার নদ নদীর পানি অনেকটাই কমতে শুরু করেছে, যে কারণে যে হবিগঞ্জের যে প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে পানি ও গ্রামাঞ্চল থেকে নেমে আসছে। আমরা যতটুকু জানি যে হবিগঞ্জের যে লস্করপুর ইউনিয়নের যে কালীগঞ্জ এলাকার যে খোয়াই নদীর যে বাঁধগুলি ভেঙে যাওয়ার কারণে যে পানিগুলো দ্রুত বেগে যে হবিগঞ্জের যে 20টি গ্রাম প্লাবিত হয়। বিশেষ করে হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর ইউনিয়নের যে গ্রামগুলো রয়েছে, এইগুলো গ্রামগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে তথ্য দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত জেলায় প্রায় 1500 হেক্টর আউশ ধান এবং শাকসবজির তলিয়ে গেছে এবং কৃষকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা মাছ চাষ করেছিলেন। সরকারিভাবে এখন পর্যন্ত যে ধান দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, আমাদের চোখে তেমনটা বিতরণ করতে দেখা যায়নি। বন্যা দুর্গতদের যে অভিযোগ যে তারা এখনো স্থানের কোনো সহযোগিতা পাননি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই যে হবিগঞ্জ এখন পর্যন্ত কিন্তু পরপর 2বার কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের কৃষক যারা আছেন তারা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে কারণে তারা বারবার সরকারিভাবে সহযোগিতার কামনা করেছেন। আমরা জানি যে আপনার যে মানুষগুলা যে আশ্রয় কেন্দ্র উঠেছিলেন, এখন পর্যন্ত অনেকেই কিন্তু তাদের বাড়িঘরে যাওয়ার রওনা দিয়েছেন। এখন পর্যন্ত বন্যার পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। তবে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল, যে কারণে মানুষ একটা আতঙ্কে ছিলেন যে আবারও পানি বাড়তে পারে কিনা। দুপুর থেকে বৃষ্টি অনেকটাই কমে গেছে। বর্তমানে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নত এবং মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে। দর্শক, কক্সবাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, পাহাড় ধস সহ জেলার সার্বিক পরিস্থিতি আমাদের জানান, আর প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে?
আনোয়ার, আপনি জানেন যে গত 6 দিন ধরে টানা বর্ষণ হচ্ছে। টানা বর্ষণের আজকে একটু বর্ষণ কমে আসলো, কিন্তু একেবারে লাগাতার বর্ষণ হচ্ছে, কিন্তু মাত্রাটা একটু কমে এসেছে। তবে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, জমি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার মানুষ ঘরের মধ্যে হাঁটু পরিমাণ, কারো কারো ঘরে কোমর পরিমাণ পানিতে তলিয়ে গেছে। সেখানকার মানুষের দুর্বিষহ জীবন যাপন করতে দেখা গেছে। আমরা জানতে পেরেছি সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং সেখানে যাওয়াটা অত্যন্ত দূর হয়ে পড়েছে। এবং আজকে আমরা যেটা জেনেছি, কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ভিজিট করেছেন। তিনি সেখানে গিয়ে তিনি ত্রাণ দিয়েছেন এবং দুর্গত মানুষদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আজকে হয়তো মাতামুহুরী নদী বিপদসীমার নিচে প্রবাহ বিপদসীমার নিচে নেমে এসেছে। আগামীকাল থেকে হয়তো কিছুটা কমবে বলে তিনি, বন্যা নিয়ন্ত্রণ আসবে এবং পানি কিছুটা কমবে বলে তিনি ধারণা করছেন এবং মানুষদের আশ্বস্ত করেছেন একটু সাহস নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং মানুষকে তিনি পাশে থাকার আশ্বস্ত করেছেন এবং সবাইকে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং কেউ যেন অধৈর্য না হয়, সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে এ ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এবং তিনি আরো বলেছেন যে যারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত তাদেরকে সাইক্লোন সেন্টার 25টি সাইক্লোন সেন্টার আশ্রয় কেন্দ্র নিয়ে আসা হয়েছে এবং 760টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হলে 25টিতে স্থানীয় লোকজন দুর্গত বেশি খারাপ অবস্থায় ছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার থেকে শুরু করে নগদ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে এবং 750 মেট্রিক টন ইতিমধ্যে হয়েছে। এই অবস্থায় জেলা প্রশাসক চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, রামু সব এলাকায় সতর্কতা জারি করছে এবং পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন। সবার যেন সতর্ক থাকে এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আনোয়ার। হারুন, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। খাগড়াছড়ির খবর, যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব মামুন। সাকিব, আপনার জেলার বৃষ্টি ও বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। আপনি যেমনটা বলছিলেন, খাগড়াছড়ি পাহাড়ি ঢল এবং তিঙ্গি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় এখানকার প্রায় ৬,০০০ মতো পরিবার পানি জলবন্দী হয়েছিল। এখন তিঙ্গি নদীর পানি কিছুটা কমে গেলেও এই জেলার দিঘনালা উপজেলার মেরিং ইউনিয়নে এখনো আপনার প্রায় ২,৫০০ পরিবার প্রাণীবন্দী হয়ে আছেন। এছাড়া আপনার জেলার সাথে রাঙামাটি যে সংযোগ সড়ক সাজেকা এবং লৌমুদুর যে সংযোগ সড়ক ছিল সেটা পানিতে নিমজ্জিত থাকার কারণে যাতায়াতে বিঘ্ন ঘটে। এখন কিছুটা পানি কমে যাওয়ার এখন জনজীবন স্বস্তি ফিরছে। আজ সকাল থেকে খাগড়াছড়িতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যাওয়ায় এবং পানি কমে যাওয়ায় জনমন এবং পরিবেশ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকতা ফিরছে। এদিকে পানিবন্দী এবং বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করছে সেনাবাহিনী, জেলা পরিষদ এবং স্থানীয় যে সাংসদ রয়েছেন অদূত বিয়াত, ওনার পক্ষ থেকেও দলীয়ভাবে বিভিন্ন খাবার এবং খোঁজখবর রাখা হচ্ছে এবং বন্যাদতে দ্রুত আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য চেষ্টা চলছে। এদিকে আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, খাগড়াছড়িতে আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হোসাইন তিনি ইতিমধ্যে খাগড়াছড়ির মেহেদিবাগ পরিদর্শন করেছেন এবং তিনি বন্যার মাঝে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে সরজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশ্বস্ততা করেছেন। সাকিব, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিব মামুন। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৩ নারী এবং জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে 2 নারী সহ 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোরে লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত পিলারের বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট দিয়ে ওই 3 নারীকে বাংলাদেশে পুশিনের সময় বিজিবি এবং এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই 3 নারী ভারতের সীমান্ত থেকে প্রায় 150 গজ ভিতরে অবস্থান করছেন। অন্যদিকে শনিবার ভোর 4টার দিকে
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা দিয়ে একজন বৃদ্ধ ও 2 নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং সীমান্তের শূন্য রেখায় অবস্থান করে। দর্শক, দিনাজপুর রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ, তার কাছে যাব। সুলতান মাহমুদ, পুশিনের যে কথা আমরা বলছিলাম, আসলে সে ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আনোয়ার, আপনি জানেন যে দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়নের দারুইন যে সীমান্ত রয়েছে, এখানেও কিন্তু ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজকে ভোরে 4 জনকে, অর্থাৎ একজন মহিলা এবং 3 জন পুরুষকে ভোরে কিন্তু পুশিন করার চেষ্টা করে। এখানে দিনাজপুরের যে সদর উপজেলাটি রয়েছে, ঠিক আমি যেখানে যখন দাঁড়িয়ে রয়েছি ঠিক পিছনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এটি হচ্ছে পিলার নাম্বার 315 নম্বর পিলারের ঠিক সামনেই এই যে বিএসএফ 4 জনকে যে পুশিং করার চেষ্টা করেছিল সেটি কিন্তু এখনো অবস্থান করছে। সকাল থেকেই তারা একটি কাদাযুক্ত পানির মধ্যে কিন্তু তারা অবস্থান করছে। পাশাপাশি এই এলাকার স্থানীয় যারা জনতা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকেই তাদেরকে এবং বিজিবিকে কিন্তু সহযোগিতা করছেন। তারা বলছেন যে দিনাজপুরের যে ফুলবাড়ি বিজিবির 229 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুজ্জামানের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে এই যে 4 জনকে রাখা হয়েছে এরা হচ্ছে একই পরিবারের 3 জন, অর্থাৎ বাবুল মোল্লা, একজন হচ্ছে সুখী মোল্লা তার স্ত্রী, এবং তাদের সন্তান হচ্ছে জিহাদ মোল্লা, এবং আরেকজন হচ্ছে গনি মোল্লা নামক কিন্তু আমরা নামটি পেয়েছি। তবে তারা বলেছে যে এই পুশিন করার যে চেষ্টা করেছিল বিএসএফ, সেটি কিন্তু বাংলাদেশের যে বিজিবি রয়েছেন এবং স্থানীয়দের সহযোগিতা তাদেরকে প্রতিহত করে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি যে বিএসএফ এর এক দল কিন্তু সদস্য বিজিবির সাথে যে স্থানে পুশিন করার চেষ্টা করেছিল, যে স্থানে যাদেরকে জড়ো করে রাখা হয়েছে ঠিক সেই স্থানে তারা এখন অবস্থান করছেন এবং বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে। বিজিবি বলেছে যে কোনোভাবেই তারা এই অবৈধভাবে যে পুশিং করার যে চেষ্টা করেছে বিএসএফ, তারা কিন্তু প্রতিহত করেছে এবং কোনোভাবেই তাদেরকে কিন্তু এই বাংলাদেশে কিন্তু প্রবেশ করতে দিবে না, এমনটাই কিন্তু বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এটাই ছিল আমার কাছে দিনাজপুরের যে সীমান্তে 4 জনকে পুশিং করার চেষ্টা করা হচ্ছিল তার সর্বশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় 3.25 কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবির সরাইল ব্যাটালিয়ন। সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গতরাত 12:15টার দিকে সীমান্তবর্তী ভাগলপুর এলাকায় বিশেষ অভিযানে গিয়ে 7-8 জন চোরা কারবারিকে ধাওয়া করলে তারা বস্তা ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে 3960 পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জব্দকৃত মোবাইল ডিসপ্লে এবং 2টি বাইসাইকেলের দাম প্রায় 3.17 কোটি টাকা। স্বাস্থ্য সেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে চিকিৎসকদের এই আহ্বান জানান তিনি। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবার মান বাড়াতে কাজ করছে সরকার। আজকের অনুষ্ঠানে আমি অভিভূত হয়েছি। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে দেশের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রস্তাব তুলে ধরেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক শুরুতেই অসুস্থ অবস্থায় তার মা খালেদা জিয়াকে সেবা প্রদান করায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসায় গবেষণা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। 51 বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এই 51 31 শয্যা কিন্তু
করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি আমরা। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলা বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা, আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা এগুলা। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 2টি ছাত্রী হোস্টেলের। খোঁজখবর নেন হোস্টেলের ভবন নির্মাণ বিষয়ে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ শিকদারকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব 4 ব্যাটালিয়ন সদর দপ্তরে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার KN রায় নিয়তি। বলেন, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে রাজধানীর দারুস-সালাম এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ শিকদারকে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং 2023 সালের ডিসেম্বর থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। 2024 সালের 6 আগস্ট কারাগারে সহিংসতা ও অগ্নিসংযোগের পর অন্য বন্দীদের সঙ্গে কারাগার থেকে পালিয়ে যান তিনি। 2021 সালে হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আব্দুল্লাহ শিকদার গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে গত 23 ডিসেম্বর 2023 থেকে কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় ছিল। সে পরবর্তীতে 6 আগস্ট পলায়ন করে। যে বাকি যে পলাতক আসামিদের তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।